নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে রবীন্দ্রনাথের থিয়েটার ভাবনা। আমরা এই নিয়ে একটা আলাদা পর্ব করেছিলাম অনেকদিন আগে, তবে আজকে আমরা খুব সংক্ষেপে একটু অন্যভাবে শুধুমাত্র রবীন্দ্রনাথ থিয়েটার বলতে কী বুঝতেন, তাঁর মঞ্চ ভাবনাটাই বা কেমন ছিল, সেটাকে আমরা একটু আজকের আলোচনায় তুলে ধরব। তো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে আবারও স্বাগত জানাই। তো এখানে আমরা যে কথা প্রথমেই বলবো যে রবীন্দ্রনাথ যে মানুষটাকে আমরা নাটককার বলে জানি, গল্পকার, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সবই তিনি লিখেছেন, কিন্তু নাটককার হিসেবেও রবীন্দ্রনাথের একটা বিরাট অবদান বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছে। কারণ নাটক তো তার আগেই জন্ম নিয়েছে। মধুসূদন বাংলা সাহিত্যে প্রথম মৌলিক নাটকের স্রষ্টা। নাটককে বাস্তব জীবন সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে নাটকের একটা অন্য মাত্রাকে তৈরি করেছিলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণের মতো নাটকের কথা আমাদের খুব মনে পড়বে, যে নীলদর্পণ দিয়ে 1872 সালে ন্যাশনাল থিয়েটার তার পথ চলা শুরু করলো। কিন্তু নাটক মানেই শুধুমাত্র হুবহু চোখে দেখা বাস্তব জীবনকে বাস্তব রীতিতে তুলে ধরা, এটা তো নয়। নাটক মানে একটা সাহিত্য, সেটা মঞ্চে অভিনয়যোগ্য বটে, কিন্তু তার মানে এই নয় যে চোখে দেখা জীবনটাকে যেভাবে দেখছি ওই নীলদর্পণের মতো হুবহু তাকে বাস্তব সমস্যাটাকে বাস্তবভাবে তুলে ধরবো, এমনটা তো নয়। নাটকের অন্য তাৎপর্য রয়েছে, রূপক, সাংকেতিক, এই শব্দগুলো আমরা জানি। পাশ্চাত্য বাস্তববাদী বা স্বভাববাদী নাটকের বিরুদ্ধে যে বাস্তবোত্তর বা বাস্তব ব্যতি রেখে যে সাজেস্টিভ নাট্যান্দোলন, সেখানে রূপক সাংকেতিক নাটকের একটা বড় ভূমিকা ছিল। মেটারলিঙ্কের মতো নাটককারদের কথা, তাদের ব্লু বার্ডের মতো নাটকের কথা আমরা জানি। বাংলায় এই ধরনের নাটকের পথ চলা শুরু করিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার শারদোৎসব থেকে তার একটা প্রাথমিক সূচনা, পরে ডাকঘর, রাজা, মুক্তধারা, রক্তকরবী, ফাল্গুনী, এই ধরনের নাটক একটা নতুন মাত্রা যোগ করলো। রূপক সাংকেতিকতা বাস্তব সমস্যায় আছে, কিন্তু সেই সমস্যাকে বাস্তব রীতিতে তুলে ধরলেন না। তো এই যে বিষয়গুলো, এগুলো সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করে বাংলার নাটকিক জগতে রবীন্দ্রনাথের অবদান। কিন্তু রবীন্দ্রনাথের তো আরেকটা পরিচয়, তিনি থিয়েটারের লোক। তিনি নাটক লিখছেন, নাটক পরিচালনা করছেন, নাটকের অভিনয় শিক্ষা দিচ্ছেন, নাটকের নির্দেশনা করছেন, আবার কখনো কখনো বা দর্শক হয়ে তিনি অভিনয় দেখছেন, কখনো কখনো বা প্রম্পটার হয়ে মঞ্চের আড়ালে নেপথ্যে থেকে তিনি সংলাপ চালনা করছেন অভিনেতাকে। কত না ভূমিকা তার। কিন্তু এই মানুষটার থিয়েটার ভাবনাটা কেমন ছিল, মঞ্চকে তিনি কীভাবে দেখেন, সেখানে আমরা দেখতে পাবো যে 1890-এর দিকে রবীন্দ্রনাথ যখন তার ইউরোপ যাত্রীর ডায়েরি বলে যে গ্রন্থ তিনি লিখছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি পাশ্চাত্যের নাট্যরীতি, নাট্যাঙ্গিক মঞ্চ ভাবনার প্রশংসা করছেন। তিনি লাইসেম থিয়েটারে অভিনয় দেখার অভিজ্ঞতার কথা বলছেন, আরভিংয়ের মতো অভিনেতাদের অভিনয়ের প্রশংসা করছেন। ব্রাইট অব ল্যামারমুর নাটকের অভিনয়ে আরভিংয়ের যে অভিনয়, এবং পাশ্চাত্যের বা ইউরোপের বা বিদেশের, যাই বলি না কেন, পাশ্চাত্যের যে ব্যয়বহুল মঞ্চ উপকরণ নির্ভর যে প্রসিনিয়াম থিয়েটার ভাবনা, তা তাকে চমৎকৃত করছে। এবং রবীন্দ্রনাথ প্রথম দিকে তার যে নাটকগুলো লিখছেন, 1881-র দিকে যদি তার বাল্মীকি প্রতিভার কথা বলি, বা সেই সমসাময়িক কালে কালমেঘয়া ইত্যাদি নাটক তিনি লিখছেন, সেই নাটকগুলোর মঞ্চ ভাবনায় আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তব রীতিতে মঞ্চকে সাজিয়ে নাটকটার উপস্থাপনার যে ধরনটা, সেই পেশাদার থিয়েটার বা শখের থিয়েটার পর্ব থেকে আমাদের বাংলায় ইংল্যান্ডের থিয়েটারের অনুকরণে শুরু হয়ে গিয়েছিল, বা ইংরেজদের থিয়েটার যা বাংলায় শুরু হয়েছিল, সেই থিয়েটারের আদলে তৈরি হয়েছিল, সেই ধারাটাকেই তিনি রক্ষা করেছিলেন। এবং সেটাই খুব স্বাভাবিক ছিল, কারণ আমরা জানি যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে থিয়েটার, যে থিয়েটারের যখন প্রাথমিকভাবে সেই নবনাটকের মতো নাটক অভিনীত হচ্ছে, কিংবা তার পথ চলাটা শুরু হয়েছিল মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের অভিনয় দিয়ে, সেই সময় রবীন্দ্রনাথ বলা যেতে পারে তার বয়সটা তো খুবই কম তখন, কিন্তু সেটা কোথাও রবীন্দ্রনাথকে একটা প্রভাবিত করে। আমরা জানি যে নবনাটক যখন অভিনীত হচ্ছে, তখন বনদৃশ্যকে দেখানোর জন্য জীবন্ত গাছ, মানে গাছের ডালপালাকে লাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে জীবন্ত জোনাকি পোকাকে আঠা দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে, কখনো বা উপর থেকে বৃষ্টি পড়ছে, ছাদে ড্রাম গড়িয়ে শব্দ করা হচ্ছে, একেবারে বাস্তবের হুবহু অনুকরণকে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে।
এবং রবীন্দ্রনাথ কিন্তু ছোট থেকে এই থিয়েটার ভাবনাটা এবং পাশ্চাত্যের থিয়েটারের যে প্রসিনিয়াম থিয়েটার এবং ব্যয়বহুল মঞ্চ উপকরণ দিয়ে একটা পুরো দৃশ্যকে জাবদা রূপে উপস্থাপন করা, এটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন। এবং তারই প্রভাবস্বরূপ রবীন্দ্রনাথ যখন 1881 দিকে তাঁর বাল্মীকি প্রতিভার মতো নাটকে অভিনয় করছেন, যে বাল্মীকি প্রতিভায় তিনি যখন বাল্মীকি চরিত্রে অভিনয় করছেন, সেখানে কোথাও বা দেবী সরস্বতীর চরিত্রে প্রতিভা দেবী অভিনয় করছেন, এই সময়টাতে আমরা দেখতে পাব রবীন্দ্রনাথের থিয়েটার ভাবনায় ওই বাস্তবের অনুসরণ বা অনুকরণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাবো তার বাল্মীকি প্রতিভাতে হরিশচন্দ্র হালদার, যিনি রবীন্দ্রনাথদের যে জোড়াসাঁকোর থিয়েটার, সেই থিয়েটারের একজন স্টেজ ডেকোরেটরের কাজ করতেন হরিশচন্দ্র হালদার, যাকে সংক্ষেপে হচহ বলা হয়। তিনি শোলা দিয়ে, তুলো দিয়ে দুটো বক তৈরি করছেন, গাছে লাগিয়ে দিচ্ছেন। আবার যখন কালমেঘয়া নাটকের অভিনয় হচ্ছে, আমরা জানতে পারছি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পোষা হরিণ ছিল, সেই হরিণকে মঞ্চে আনা হচ্ছে। তো এই যে বাস্তবের অনুকৃতি, এটা থেকে রবীন্দ্রনাথ কিন্তু পরবর্তীকালে বেরিয়ে আসছেন। রবীন্দ্রনাথ কী করছেন না, 1902-এর দিকে রঙ্গমঞ্চ বলে একটি তিনি প্রবন্ধ লিখছেন, যা তার বিচিত্র প্রবন্ধের মধ্যে পরবর্তীকালে সেটি স্থান পাচ্ছে। সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের প্রথাগত যে থিয়েটার ভাবনা, প্রসিনিয়াম থিয়েটার, ব্যয়বহুল মঞ্চ উপকরণ, এটাকে তিনি বিরোধিতা করছেন। তিনি বলছেন যে নাটকের কি নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, যে সে সবসময় ওই ব্যয়বহুল মঞ্চ উপকরণ দিয়ে তবেই তাকে তার বক্তব্যটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। বরং তিনি বলছেন খোলা যাত্রার অভিনয়ের আঙ্গিকের কথা। তিনি বলছেন যাত্রায় সব কিছুকে হুবহু মঞ্চে নিয়ে এসে দেখাতে হতো না, অনেকটাই চরিত্ররা নিজেরা অভিনয় করে বুঝিয়ে দিত যে সে একটি দরজা খুলছে, বা সে একটি দরজা বন্ধ করছে, বা সে ঘোড়ায় চড়ছে। অর্থাৎ অভিনেতার নিজস্ব কিছু ক্ষমতা থাকে এবং নাটকের নিজস্ব কিছু ক্ষমতা আছে, সেটুকুই ব্যবহার করা যায়। মঞ্চে সবসময় সবটাকে হুবহু বাস্তবের অনুকরণ করতে নেই। যাত্রায় তো খোলা মঞ্চে অভিনয় করবার সময় যিনি অভিনয় করছেন তিনি তার গান, তার সংলাপ দিয়েই অনেকটা ফুটিয়ে তোলেন, সেখানে তো ব্যয়বহুল মঞ্চ উপকরণ থাকে না। তাই তিনি আমাদের প্রাচীন যাত্রা, যাকে লোকনাট্যের সব থেকে বলা যেতে পারে সমৃদ্ধতম রূপ, সেই যাত্রার গুণগান গাইছেন। তিনি তা বলে কি আমাদের থিয়েটারটাকে যাত্রায় পর্যবসিত করতে চাইছেন তা নয়, কিন্তু যাত্রার যে সাজেস্টিভ সেন্স, যে দর্শক, তিনি একটা কথাই বারবার বলছেন যে দর্শকদের তো নিজস্ব কিছু পুঁজি থাকবে। দর্শক কি শুধুই দর্শক মঞ্চে সবটাই দেখিয়ে দিতে হবে চোখে আঙুল দিয়ে তবেই বুঝবে? দর্শকের নিজস্ব কিছু বুদ্ধি আছে, নিজস্ব একটা শৈল্পিক প্রতিভা তাঁরও রয়েছে। সেই শিল্প সত্তা, শিল্পী সত্তা যা দিয়ে একজন অভিনেতা একটি নাটককে উপস্থাপন করছে, তেমনি একজন দর্শকও তারও কিছু সৃষ্টিশীল মন আছে, সেই মন, তার কল্পনার রাজ্য আছে। সেই কল্পনায় সেও তো সেইটাকে ধরে নিতে পারবে যে সত্যি এটা ঘোড়ায় চড়বার জন্য ঘোড়াকে নিয়ে আসতে হবে না, অভিনেতা ঘোড়ায় চড়ার অভিনয় করে বুঝিয়ে দিতে পারবে যে সে ঘোড়ায় চড়ে বনের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে তিনি চিত্রপট, অর্থাৎ পেছনে একটা অনাবশ্যক পর্দার মধ্যে আঁকা ছবি ঝুলিয়ে দেওয়া বা মঞ্চ ব্যয়বহুল উপকরণকে মঞ্চের মধ্যে আনা, এই চিত্রপট যাকে বলবো, মানে ছবি চিত্রপট, সেই চিত্রপটের জায়গায় তিনি চিত্তপটকে গুরুত্ব দিতে চাইছেন। অর্থাৎ দর্শকের মন, চিত্ত, মনের মধ্যে দর্শক তার কল্পনায় ছবি আঁকবেন। পুরো ডেকোরেশন, মঞ্চের যা কিছু অলঙ্করণ, আঙ্গিক, সেটাকে তার কল্পনায় সে ধরে নেবে। অভিনেতাকে সবসময় তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে পুরো দৃশ্যপটটাকে রেখে তবে অভিনয় করে বোঝাতে হবে। তাতে অভিনেতার নিজস্ব কদরটাও কমে যায়, আর যিনি নাটক লিখছেন তার নাটকের গুণাগুণ নিয়েও সন্দেহ তৈরি হয়। ফলে এখান থেকে রঙ্গমঞ্চ প্রবন্ধ থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের ভাবনাটা একটু অন্যরকম দিকে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে যাত্রায় খোলা মঞ্চে অভিনয়ের সময় যেমন দর্শককে সবটা বুঝিয়ে দেবার জন্য মঞ্চের ব্যয়বহুল উপকরণের প্রয়োজন থাকে না, অভিনেতা তার অভিনয় দিয়েই সবটা বুঝিয়ে দিতে পারেন। নাটকের সেই গুণ রয়েছে, আমাদের যাত্রার সেই গুণটা আমাদের নাটকে অনুসরণ করা আবশ্যক। এবং সত্যিই তো, এটা তো শুধু রবীন্দ্রনাথ বলছেন না, এটা কিন্তু আমরা দেখতে পাবো আমাদের সংস্কৃত নাটকের ক্ষেত্রেও প্রযোজ্য। সংস্কৃত নাটক ও নাট্যাভিনয়ের যে ইতিহাস আমরা বিভিন্ন গ্রন্থসূত্রে পাই, সেখানেও কিন্তু দেখানো হয়েছে যে ব্যয়বহুল মঞ্চ উপকরণ কিন্তু ব্যবহার করা হতো না। অভিনেতারা তাদের দেহভঙ্গি দিয়ে এবং তাদের সংলাপ দিয়েই পুরো বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারত। তারা যে একটা ঘর থেকে
পথ হেঁটে আরেকটা ঘরে প্রবেশ করছে কিংবা দরজাটা পেরিয়েই যাচ্ছে, সবটাই তারা অঙ্গভঙ্গি করেই বুঝিয়ে দিত। তার জন্য মঞ্চে দরজা জানালা আটকে দেবার প্রয়োজন থাকতো না। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভারতীয় যে ট্র্যাডিশন বা ঐতিহ্য, সেই সংস্কৃত নাটক, যাকে বাংলা নাটকের জননী বলতে পারি, আমাদের ভারতীয় ঐতিহ্যের সূত্রপাত বলতে পারি, সেখানেও কিন্তু দর্শকের কল্পনাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ সেই পথে হাঁটছেন, এবং রবীন্দ্রনাথ যে সেই পথে হাঁটছেন তার সবথেকে বড় প্রমাণ আমরা দেখতে পাবো তার রূপক সাংকেতিক নাটকেই। তার মুক্তধারা কিংবা রক্তকরবী, মুক্তধারা নাটকের নাম তিনি প্রথমে দিয়েছিলেন পথ। সত্যি তো এই নাটকের তো বেশিরভাগ ঘটনাই ঘটছে পথের ওপর। এই যে পথ বলে দিচ্ছেন যখন নাটকের নাম, তখন বোঝাই যায় এই নাটক কিন্তু ব্যয়বহুল মঞ্চ উপকরণের প্রসেনিয়াম থিয়েটারের যে বাঁধন তাকে বের করে নিয়ে এসে তিনি কিন্তু পথে, অর্থাৎ যাত্রার সেই খোলা আঙ্গিকটাকে এই নাটকের মধ্যে, অন্তত নাটকের বিষয় এবং নাটকের পরিকল্পনার মধ্যে তিনি সেটাকেই ফুটিয়ে তুলতে চাইছেন। কিংবা যখন আমাদের রক্তকরবীর কথা মনে পড়বে, সেখানেও তো তেমন কোনো বদ্ধ প্রসেনিয়াম থিয়েটারের ঘট্টপের প্রয়োজন হয় না। সেখানেও শুধু ওই জালের আবেরণের রাজার বন্দি থাকা, সেটা একটা সাংকেতিকতাকে বহন করে। বাকি মঞ্চের জন্য তো কোনো দৃশ্যপট আঙ্গিকের আড়ম্বর তিনি রাখছেনই না নাটকের পরিকল্পনাতে। আসলে একজন নাটককার যখন শুধু নাটক লেখেন, তখন তিনি তার মতো করে নাটকটা লিখতে পারেন, মঞ্চের কথা নাও ভাবতে পারেন ততটা। কিন্তু যখন রবীন্দ্রনাথ নাটক লিখছেন, যিনি আপাদমস্তক একজন থিয়েটার প্রেমী মানুষ, নাট্য নির্দেশক, নাট্য পরিচালক, অভিনেতা, তিনি তখন নাটকের মধ্যে কেমন করে নাটকটাকে ডেকোরেট করবেন এবং বাংলা মঞ্চ ভাবনার গতি প্রকৃতি কোন দিকে হওয়া উচিত, সেটাকে তিনি সামনে রেখেই নাটক লিখছেন। ফলে মুক্তধারা রক্তকরবীকে দেখলে আমরা বুঝতে পারবো যে নাটক কোন পথে হাঁটছে। এই নাটক প্রসেনিয়াম থিয়েটারের বাঁধা রঙ্গমঞ্চের তথাকথিত সাজসজ্জা বহুল আঙ্গিক সর্বস্ব নাটকের বা নাট্য উপস্থাপনার যে ধারা, সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। রবীন্দ্রনাথ ভারতীয় থিয়েটারের একটা নিজস্ব ধরনকে খুঁজতে চাইছেন। সেই পথ দেখানোটাই তো আমাদেরকে পরবর্তীকালে কোথাও যেন ভাবতে বাধ্য করে যে সেই পথেই হাঁটলেন বাদল সরকার তার অঙ্গন মঞ্চ, মুক্ত মঞ্চ কিংবা পথনাটকের পথে। এবং তার সবথেকে ভালো দৃষ্টান্ত এটাও যে পথসেনার মতো কোনো পথনাটকের দল রবীন্দ্রনাথের রক্তকরবী নাটককে পথনাটক হিসেবে অভিনয় করছে, কারণ তার মধ্যে রবীন্দ্রনাথ সেই গুণটাকে দিয়ে গেছেন। এভাবে আমরা ভাবতে পারি বাংলা থিয়েটার ভাবনাতে রবীন্দ্রনাথ একটা নতুন মুক্ত পথের সন্ধান দিয়ে গেছেন, ভারতীয় থিয়েটারের নিজস্ব ঐতিহ্যের সন্ধান করেছেন। এবং একেবারে সেই গোড়ায় আমরা যখন জানি যে যখন ত্রিপুর দাহের মতো নাটক অভিনীত হতো, যার উপর অসুররা আক্রমণ করেছিল, সেই নাটকও কিন্তু খোলা মঞ্চে অভিনীত হতো। প্রাচীন গ্রিক নাটকও খোলা মঞ্চে অভিনীত হতো। ফলে সেই সূচনার লগ্নের কথা রবীন্দ্রনাথের ভাবনায় কাজ করছে, এবং সেটাকে নতুনভাবে কখনোই উৎসে ফিরে যাওয়া নয়, উৎসটাকে আজকের ব্যতিব্যস্ততা থেকে বের করে নিয়ে এসে তাকে একটা নতুন পথের দিশা দিচ্ছে। এভাবে আমরা ভাবতে পারি রবীন্দ্রনাথের থিয়েটার ভাবনাকে। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।